পৃষ্ঠা 59। প্রশ্ন 6। আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলতে কী বোঝো? আবর্তিতের বিবর্তন ও বিবর্তিতের আবর্তন উদাহরণসহ উল্লেখ করো, আলোচনা করো। মার্কস হলো 2+4। আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ। উত্তর: আবর্তন ও বিবর্তন হলো অমাধ্যম অনুমানের দুটি মূল প্রক্রিয়া। একটি বচনের যেমন আবর্তন করা যায় তেমনি তার বিবর্তনও করা যায়। আবার একটি বচনের ক্ষেত্রে যুগ্মভাবেও আবর্তন ও বিবর্তনের প্রয়োগ করা যায়। অর্থাৎ একটি বচনকে প্রথমে আবর্তন করে সেই আবর্তিতের আবার বিবর্তন করা যায়। আবার একটি বচনকে প্রথমে বিবর্তন করে সেই বিবর্তিতের আবার আবর্তন করা যায়। আমরা যদি ক্রমান্বয়ে পরপর আবর্তন বিবর্তন বা বিবর্তন আবর্তন করি তাহলে নতুন নতুন আকারের অনেক যুক্তিসঙ্গত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। উদাহরণসহ আবর্তিতের বিবর্তন ও বিবর্তিতের আবর্তন। আবর্তন ও বিবর্তন প্রক্রিয়া দুটি যুগ্মভাবে প্রয়োগ করলে আমরা মূলত দুটি আকার পেয়ে থাকি। এই দুটি আকার হল 1. আবর্তিতের বিবর্তন এবং 2. বিবর্তিতের আবর্তন। বিবর্তনের দ্বিত্ব প্রয়োগে মূল বচন। আবর্তন ও বিবর্তন নামক দুটি মৌলিক প্রক্রিয়ার মধ্যে বিবর্তনকে যদি পরপর দুবার প্রয়োগ করা যায় তাহলে আমরা আবার সেই মূল বচনটিতেই ফিরে আসি। উদাহরণ: তর্কবাক্য: সকল রাজনীতিবিদ হন চোর, ব্র্যাকেটে এ, মূল বচন। এবার মূল বচনের বিবর্তন। সুতরাং কোনো রাজনীতিবিদ নয় অচোর, ব্র্যাকেটে ই, বিবর্তিত। এবার বিবর্তিতের বিবর্তন। সুতরাং সকল রাজনীতিবিদ হন চোর, ব্র্যাকেটে এ, সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এখানে মূল বচন এবং বিবর্তিতের বিবর্তন বচন দুটি একই বচন, ফলে এক্ষেত্রে আমরা বিবর্তন প্রক্রিয়াকে পরপর দুবার প্রয়োগ করে মূল বচনেই ফিরে আসি। আরেকটি উদাহরণ, সাংকেতিক উদাহরণ। একটি সাংকেতিক উদাহরণের মাধ্যমে বিষয়টিকে অনুরূপভাবে উপস্থাপিত করা যেতে পারে। তর্কবাক্য: সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, মূল বচন। এবার মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অপি, ব্র্যাকেটে ই, বিবর্তিত। এবার বিবর্তিতের বিবর্তন। সুতরাং সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এক্ষেত্রেও যদি আমরা একটি বচনকে পরপর দুবার বিবর্তন করি তাহলে মূল বচনেই ফিরে যাই, কারণ মূল তর্কবাক্য এবং বিবর্তিতের বিবর্তন বচন দুটি একই। আবর্তনের দ্বিত্ব প্রয়োগে ভিন্ন বচন। আবর্তনের নিয়মকে যদি পরপর দুবার প্রয়োগ করা যায় তাহলে সর্বক্ষেত্রেই মূল বচনে ফিরে আসা যায় না। যেমন এ বচনের ক্ষেত্রে যদি পরপর দুবার আবর্তনকে প্রয়োগ করা হয় তাহলে মূল বচনে ফিরে যাওয়া যায় না। উদাহরণ: তর্কবাক্য: সকল ছাত্র হয় সুবোধ, ব্র্যাকেটে এ, মূল বচন। মূল বচনের আবর্তন। কোনো কোনো সুবোধ বালক হয় ছাত্র, ব্র্যাকেটে আই, আবর্তিত। আবর্তিতের আবর্তন। সুতরাং কোনো কোনো ছাত্র হয় সুবোধ, ব্র্যাকেটে আই, সিদ্ধান্ত বচন। অথবা তর্কবাক্য: সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, মূল বচন। আর মূল বচনের আবর্তন হলো কোনো কোনো পি হয় এস, ব্র্যাকেটে আই, বিবর্তিত। আবর্তিতের আবর্তন। সুতরাং কোনো কোনো এস হয় পি, ব্র্যাকেটে আই, সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রে দেখা যায়
মূল বচন এবং শেষ সিদ্ধান্তগত বচন দুটি এক নয়। সুতরাং আবর্তনের পরপর দুবার প্রয়োগের মাধ্যমে এ বচনের ক্ষেত্রে আর মূল বচনে ফিরে আসা সম্ভব নয়। উদাহরণসহ আবর্তিতের বিবর্তন। মূল কোনো তর্কবাক্যকে প্রথমে আবর্তন এবং পরে আবর্তিতের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে নতুনভাবে একটি বচনকে উপস্থাপিত করা যায়। এই প্রক্রিয়াটিকে একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপিত করা হলো। উদাহরণ: তর্কবাক্য সকল এস হয় পি ব্র্যাকেটে এ মূল বচন। তর্কবাক্য থেকে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে, মূল বচনের আবর্তন। মূল বচনের আবর্তন: কোনো কোনো পি হয় এস ব্র্যাকেটে আই আবর্তিত। মূল বচনের থেকে ডাউনওয়ার্ড অ্যারো আবর্তিতের বিবর্তন। সুতরাং কোনো কোনো পি নয় অ এস ব্র্যাকেটে ও সিদ্ধান্ত বচন। ও বচনের আবর্তন আর সম্ভব নয় বলে মূল তর্কবাক্য এ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বচন ও হলো চরম সিদ্ধান্ত। উদাহরণসহ বিবর্তিতের আবর্তন। মূল কোনো তর্কবাক্যকে প্রথমে বিবর্তন করে তারপর ওই বিবর্তিতের আবার আবর্তন করে নতুন তার্কিক আকার পাওয়া যায়। চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই এই প্রক্রিয়াটি প্রয়োগ করা যায়। এই প্রক্রিয়াটিকে একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপিত করা হলো। উদাহরণ: তর্কবাক্য সকল এস হয় পি ব্র্যাকেটে এ মূল বচন। তার নিচে লেখা আছে অ্যারো দিয়ে মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অ পি ব্র্যাকেটে ই বিবর্তিত। তারপরে আবার নিচে অ্যারো দিয়ে লেখা বিবর্তিতের আবর্তন। ওটা হলো কোনো অ পি নয় এস ব্র্যাকেটে ই আবর্তিত। প্রশ্ন 7, সমবিবর্তনের উৎস কী? সমবিবর্তন কী? উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন করো। সমবিবর্তনের ফলে কোন বচন থেকে কী বচন পাওয়া যায়? মার্কস 1 + 1 + 4। সমবিবর্তনের উৎস: যে সমাজ যুক্তিগুলিকে আবর্তন কনভার্সন এবং বিবর্তন অভার্সন উভয়েরই ক্রমিক প্রয়োগ পরিলক্ষিত হয় সেই সমস্ত যুক্তিকে বলা হয় মিশ্র অমাধ্যম যুক্তি। পর্যায়ক্রমিকভাবে আবর্তন ও বিবর্তনের প্রয়োগের ফলে আমরা অমাধ্যম অনুমানের আরও দুটি রূপ পর্যবেক্ষণ করি। এই দুটি রূপের একটি হল সমবিবর্তন কন্ট্রাপোজিশন এবং অপরটি হল অন্তরাবর্তন বা বিপরিবর্তন ইনভার্সন। পৃষ্ঠা 60। সমবিবর্তন: যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে এবং যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিদেহ হিসেবে ব্যবহার করে একটি সিদ্ধান্তগত নতুন বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলে সমবিবর্তন বা প্রতিবর্তন কন্ট্রাপোজিশন। সমবিবর্তনে যুক্তিবাক্যকে বলা হয় সমবিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় সমবিবর্তিত। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে লেখা সমবিবর্তনীয়। সুতরাং সকল অমরণশীল হয় অমানুষ ব্র্যাকেটে এ
অ্যারো দিয়ে লেখা সমবিবর্তিত। সমবিবর্তন কোনো নতুন প্রক্রিয়া নয়। প্রকৃতপক্ষে সমবিবর্তনের ক্ষেত্রে নতুন কোনো নীতি অনুসৃত হয়নি। আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগের ফলেই এরূপ অমাধ্যম অনুমানটি পাওয়া যায়। সমবিবর্তনের পদ্ধতিটিকে তাই সহজভাবে বুঝতে গেলে এইভাবে উপস্থাপন করা যায় যে প্রদত্ত যুক্তিবাক্যটিকে প্রথমে বিবর্তন করতে হবে, তারপরে তার আবর্তন করতে হবে এবং তারপরে আবার তার বিবর্তন করতে হবে। অর্থাৎ প্রথম যুক্তিবাক্য অ্যারো বিবর্তন, আবার অ্যারো আবর্তন, আবার অ্যারো বিবর্তন ইজ ইকুয়াল টু সমবিবর্তন। লজিক্যাল প্রপোজিশন অ্যারো অভার্সন, অ্যারো কনভার্সন, অ্যারো অভার্সন is equal to contraposition. সমবিবর্তনের প্রক্রিয়াটিকে তাই নিম্নের আকারে উল্লেখ করা যায়। সমবিবর্তন: যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, অ্যারো বিবর্তিত রূপ, অ্যারো বিবর্তনের আবর্তিত রূপ, আবার ডাউনওয়ার্ড অ্যারো পুনরায় বিবর্তিত রূপ। উদাহরণসহ নিরপেক্ষ বচনের সমবিবর্তন। প্রত্যেকটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে সমবিবর্তনের প্রক্রিয়াটিকে পৃথক পৃথকভাবে উদাহরণসহ উল্লেখ করা হলো। এ. বচনের সমবিবর্তন: সকল ছাত্র হয় বুদ্ধিমান ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে তর্ক বাক্য। কোনো ছাত্র নয় অবুদ্ধিমান ব্র্যাকেটে ই অ্যারো দিয়ে পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তন। আবার তর্ক বাক্য থেকেই ডাউনওয়ার্ড অ্যারো লেখা বিবর্তন। কোনো অবুদ্ধিমান নয় ছাত্র ব্র্যাকেটে ই পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তন। এরপর সকল অবুদ্ধিমান হয় অছাত্র ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে লেখা পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তন। সুতরাং এ বচনের সমবিবর্তনে এ বচন পাওয়া যায়। ই বচনের সমবিবর্তন: কোনো নাগরিক নয় উচ্ছৃঙ্খল ব্র্যাকেটে ই অ্যারো দিয়ে পাশে অ্যারো দিয়ে লেখা তর্ক বাক্য। সকল নাগরিক হয় অউচ্ছৃঙ্খল ব্র্যাকেটে এ পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তন। কোনো কোনো অউচ্ছৃঙ্খল ব্যক্তি হয় নাগরিক ব্র্যাকেটে আই অ্যারো দিয়ে লেখা আবর্তন। সুতরাং কোনো কোনো অউচ্ছৃঙ্খল ব্যক্তি নয় অনাগরিক ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে বিবর্তন। এরপর বচনের সমবিবর্তন: কোনো কোনো সাধু হয় সৎ ব্র্যাকেটে আই আর পাশে অ্যারো দিয়ে লেখা তর্কবাক্য। এরপর কোনো কোনো সাধু নয় অসৎ ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে বিবর্তন। এরপর ও বচনের আবর্তন সম্ভব নয় ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তন। সুতরাং আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। ও বচনের সমবিবর্তন: কোনো কোনো শিক্ষক নয় ছাত্র ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে তর্কবাক্য। এরপর কোনো কোনো অছাত্র হয় শিক্ষক ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে বিবর্তন। এবার কোনো কোনো অছাত্র হয় শিক্ষক ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তন। কোনো 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 অছাত্র হয় শিক্ষক ব্র্যাকেটে আই
পাশে অ্যারো দিয়ে আবর্তন। আর কোনো কোনো অছাত্র নয় অশিক্ষক, ব্র্যাকেটে ও, পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তন। তার মানে প্রথমে তর্কবাক্য, তারপরে বিবর্তন, তারপরে আবর্তন, তারপরে আবার বিবর্তন। ও বচনের সমবিবর্তনে ও বচন পাওয়া যায়। নিরপেক্ষ বচনগুলির আকারগত সমবিবর্তন। এ বচনের সমবিবর্তন। যুক্তিবাক্য সকল এস হয় পি, ব্র্যাকেটে এ, সমবিবর্তনীয়। সিদ্ধান্ত সকল অপি হয় অ এস, ব্র্যাকেটে এ, সমবিবর্তিত। অর্থাৎ বলা যায় যে এ বচনের সমবিবর্তনের ফলে আমরা এ বচনই পেতে থাকি। ই বচনের সমবিবর্তন। যুক্তিবাক্য কোনো এস নয় পি, ব্র্যাকেটে ই, আর ব্র্যাকেটে লেখা সমবিবর্তনীয়। সিদ্ধান্ত কোনো কোনো অপি নয় অ এস, ব্র্যাকেটে ও, সমবিবর্তিত। অর্থাৎ বলা যায় যে ই বচনের সমবিবর্তনের ফলে আমরা ও বচনই পেতে থাকি। আই বচনের সমবিবর্তন। যুক্তিবাক্য কোনো কোনো এস হয় পি, ব্র্যাকেটে আই, সমবিবর্তনীয়। সুতরাং সিদ্ধান্ত সম্ভব নয়। অর্থাৎ বলা যায় যে আই বচনের সমবিবর্তন আদৌ সম্ভব নয়। পৃষ্ঠা 61। ও বচনের সমবিবর্তন। যুক্তিবাক্য কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে ও, সমবিবর্তনীয়। সিদ্ধান্ত কোনো কোনো অপি নয় অ এস, ব্র্যাকেটে ও, আবার ব্র্যাকেটে বিবর্তিত। অর্থাৎ বলা যায় যে ও বচনের সমবিবর্তনের ফলে আমরা ও বচনই পেতে থাকি। সমবিবর্তনের সারণীটিকে তাই নিম্নলিখিতভাবে উপস্থাপিত করা যেতে পারে। এখানে একটা টেবিল বানানো হয়েছে, ওপরে লেখা আছে সমবিবর্তনের সারণী। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ওপরে লেখা আছে সকল এস হয় পি, ব্র্যাকেটে এ। এবার পাশে অ্যারো দিয়ে অন্য কলামে লেখা আছে সকল অপি হয় অ এস, ব্র্যাকেটে এ। দ্বিতীয় কোনো 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 এস নয় পি, ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে সুতরাং কোনো কোনো অ পি নয় অ এস, ব্র্যাকেটে ও। তারপর কোনো কোনো এস হয় পি, ব্র্যাকেটে আই, অ্যারো দিয়ে লেখা আছে সম্ভব নয়। এরপর কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে ও, অ্যারো দিয়ে লেখা কোনো কোনো অ পি নয় অ এস, ব্র্যাকেটে ও। প্রশ্ন প্রশ্ন 8। আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগকে আমরা কয়ভাবে উল্লেখ করতে পারি? এরূপ প্রয়োগগুলিকে নিরপেক্ষ বচনগুলির ক্ষেত্রে উল্লেখ করে দেখাও। উত্তর আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগে বচনের নতুন আকার। আবর্তন এবং বিবর্তন নামক মৌলিক প্রক্রিয়া দুটিকে যদি একসঙ্গে প্রয়োগ করা যায় তাহলে আমরা সিদ্ধান্তগতভাবে নতুন বাচনিক আকার পাওয়া যায়।
আবর্তন এবং বিবর্তন প্রক্রিয়ায় যৌথ প্রয়োগটিকে দুভাবে উল্লেখ করা যেতে পারে। আবর্তন এবং আবর্তিতের বিবর্তন ও 1 নম্বর আবর্তন ও আবর্তিতের বিবর্তন ও 2 নম্বর হলো বিবর্তন ও বিবর্তিতের আবর্তন। 1. আবর্তন এবং আবর্তিতের বিবর্তন। তর্কবাক্যকে প্রথমে আবর্তন এবং পরে আবর্তিতের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বাক্যটিকে নতুনভাবে উপস্থাপন করা যায়। এখন এই প্রক্রিয়াটিকে এ, ই, আই এবং ও এই 4টি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখা যাক। এ বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য সকল এস হয় পি ব্র্যাকেটে এ মূল রচনা। তর্কবাক্য থেকে নিচের দিকে অ্যারো দিয়ে লেখা মূল বচনের আবর্তন। কোনো কোনো পি হয় এস ব্র্যাকেটে আই আবর্তিত। আবার মূল বচনের আবর্তন থেকে আবার নিচের অ্যারো দিয়ে লেখা আবর্তিতের বিবর্তন। কোনো কোনো পি নয় অ এস ব্র্যাকেটে ও। সুতরাং দাবি করা যায় যে প্রক্রিয়াটির ক্ষেত্রে এ থেকে ও হলো চরম সিদ্ধান্ত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় এ বচন থেকে ও বচনই পাওয়া যায়। ই বচনের উপর প্রয়োগ। তর্কবাক্য পাশে লেখা আছে কোনো এস নয় পি ব্র্যাকেটে ই মূল বচন। তর্কবাক্য থেকে একটি নিচের দিকে অ্যারো চলে গেছে যেখানে লেখা আছে মূল বচনের আবর্তন ইকুয়াল টু কোনো পি হয় এস ব্র্যাকেটে ই অবস্থিত। এখানটা আরেকবার পড়ছি। মূল বচনের আবর্তন হলো কোনো পি নয় এস ব্র্যাকেটে ই আবর্তিত। এবার মূল বচনের আবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো আবর্তিতের বিবর্তন সকল পি হয় অ এস ব্র্যাকেটে এ। সুতরাং ই থেকে এ হলো চরম সিদ্ধান্ত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় ই বচন থেকে এ বচনই পাওয়া যায়। পৃষ্ঠা 61 পড়ছি। বচনের আই বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো কোনো এস হয় পি ব্র্যাকেটে আই মূল বচন। তর্কবাক্য থেকে অ্যারো দিয়ে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের বিবর্তন। কোনো কোনো পি হয় এস ব্র্যাকেটে আই আবর্তিত। আবার মূল বচনের আবর্তন অ্যারো দিয়ে লেখা আবর্তিতের বিবর্তন। কোনো কোনো পি নয় অ এস ব্র্যাকেটে ও। সুতরাং দাবি করা যায় যে এই প্রক্রিয়ায় এইটি হলো চরম সিদ্ধান্ত এবং এখানেও আই থেকে ও নিঃসৃত হয়, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় আই থেকে ও বচন পাওয়া যায়। ও বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও মূল বচন। তর্কবাক্য থেকে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের আবর্তন সম্ভব নয়। এক্ষেত্রে মূল বচনের আবর্তন সম্ভব নয় বলে আর এগিয়ে যাওয়া যায় না। সুতরাং দাবি করা যায় যে এরূপ প্রক্রিয়াটি ও বচনের ক্ষেত্রে আদৌ প্রযোজ্য নয়। 2. বিবর্তন ও বিবর্তিতের আবর্তন। তর্কবাক্যকে প্রথমে বিবর্তন করে ওই বিবর্তনের আবার আবর্তন করে নতুনভাবে তার্কিক আকার পাওয়া যায়।
নিরপেক্ষ বচনগুলির ক্ষেত্রে এরূপ প্রক্রিয়াটি সমস্ত নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই চলবে প্রযুক্ত। এই প্রক্রিয়াটিকে এখন এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রয়োগ করে দেখানো হলো। এ বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য সকল এস হয় পি ব্র্যাকেটে এ মূল বচন। তর্কবাক্য থেকে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অপি ব্র্যাকেটে আই বিবর্তিত। মূল ধরনের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন ক্ষেত্রে অপি নয় এস ব্র্যাকেটে ই আবর্তিত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় এ বচন থেকে ই বচনই পেয়ে থাকি। ই বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো এস নয় পি ব্র্যাকেটে ই মূল বচন। তর্কবাক্য থেকে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের বিবর্তন। সকল বিবর্তন ও বিবর্তিতের আবর্তন। 2 তর্কবাক্যকে প্রথমেই বিবর্তন করে ওই বিবর্তনের আবার আবর্তন করে নতুনভাবে তার্কিক আকার পাওয়া যায়। নিরপেক্ষ বচনগুলির ক্ষেত্রে এরূপ প্রক্রিয়াটি সমস্ত নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই প্রযুক্ত। এই প্রক্রিয়াটিকে এখন এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রয়োগ করে দেখানো হলো। এই বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য সকল এস হয় পি ব্র্যাকেটে এ মূল বচন। তর্কবাক্য থেকে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অপি ব্র্যাকেটে ই বিবর্তিত। ওখান থেকে ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন। কোনো অপি নয় এস ব্র্যাকেটে ই আবর্তিত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় এ বচন থেকে ই বচনই পেয়ে থাকি। ই বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো এস নয় পি ব্র্যাকেটে ই মূল বচন। তর্কবাক্য থেকে ডাউনওয়ার্ড অ্যারো মূল বচনের বিবর্তন। সকল এস হয় অপি ব্র্যাকেটে এ বিবর্তিত। মূল বচনের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন। কোনো অপি হয় এস ব্র্যাকেটে আই আবর্তিত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় আমরা ই বচন পেয়ে থাকি, ই বচন থেকে আই বচনই পেয়ে থাকি। আই বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো এস হয় পি ব্র্যাকেটে আই মূল বচন। তর্কবাক্য থেকে অ্যারো ডাউনওয়ার্ড মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অপি ব্র্যাকেটে ও বিবর্তিত। মূল বচনের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন। বচনের আবর্তন সম্ভব নয় ব্র্যাকেটে ও, অতএব এক্ষেত্রে আর অগ্রসর হওয়া যায় না। পৃষ্ঠা 62। ও বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য কোনো এস নয় পি ব্র্যাকেটে ও মূল বচন। ডাউনওয়ার্ড অ্যারো তর্কবাক্য থেকে মূল বচনের বিবর্তন। কোনো এস হয় অপি ব্র্যাকেটে আই বিবর্তিত। মূল বচনের বিবর্তন ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন। কোনো অপি নয় এস ব্র্যাকেটে আই আবর্তিত, অর্থাৎ এক্ষেত্রে আমরা ও বচন থেকে আই বচনই পেয়ে থাকি।
প্রশ্ন 9, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। 2 + 4। পৃষ্ঠা 62। ও বচনের ওপর প্রয়োগ। তর্কবাক্য, কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও মূল বচন। ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে মূল বচনের বিবর্তন, কোনো কোনো এস হয় অপি ব্র্যাকেটে আই বিবর্তিত। মূল বচনের থেকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে বিবর্তিতের আবর্তন, কোনো কোনো অপি নয় এস ব্র্যাকেটে আই আবর্তিত। অর্থাৎ এক্ষেত্রে আমরা ও বচন থেকে আই বচনই পেয়ে থাকি। প্রশ্ন 9, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। মার্কস 2 + 4। উত্তর, আবর্তন যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন ঘটিয়ে এবং গুণ এক রেখে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় আবর্তন, কনভার্সন। আবর্তনের ক্ষেত্রে মোট দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি বচনের একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয়, কনভার্টেন্ড, এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, কনভার্স। আবর্তনীয় থেকে আবর্তিত বচনটি সরাসরিভাবে প্রতিষ্ঠিত হয়। উদাহরণ 1, কোনো শৃগাল নয় সিংহ ব্র্যাকেটে ই, পাশে আরও দিয়ে আবর্তনীয়। তারপরে লেখা, সুতরাং কোনো সিংহ নয় শৃগাল ব্র্যাকেটে ই, পাশে আরও দিয়ে লেখা আবর্তিত। উদাহরণ 2, কোনো কোনো মানুষ হয় বিবেকবান ব্যক্তি ব্র্যাকেটে আই আবর্তনীয়। সুতরাং কোনো কোনো বিবেকবান ব্যক্তি হয় মানুষ ব্র্যাকেটে আই আবর্তিত। আবর্তনের নিয়ম। আবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য যুক্তিবিজ্ঞানীরা 4টি নিয়মের উল্লেখ করেছেন। এই 4টি নিয়মকে নিচে উল্লেখ করা হলো। প্রথম নিয়ম, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় পদ হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁবাচক হলে সিদ্ধান্তটিও হ্যাঁবাচক হবে, আর যুক্তিবাক্য নাবাচক হলে সিদ্ধান্তটিও নাবাচক হবে। চতুর্থ নিয়ম, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারে না। আবর্তনের এরূপ নিয়মটিকে বলা হয় ব্যাপ্যতার নিয়ম। প্রশ্ন 10, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, অথবা এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রগুলি কি কি? উদাহরণসহ আলোচনা করো। এ বচনের সরল আবর্তনের বিভিন্ন ক্ষেত্র। সাধারণভাবে এ বচনের সরল আবর্তন করা না গেলেও 3টি বিশেষ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন করা সম্ভব। অর্থাৎ এই 3টি বিশেষ ক্ষেত্রে এ বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে এ বচনই পাওয়া যায়। এই 3টি ক্ষেত্রকে পরপর উদাহরণ সহযোগে উল্লেখ করা হলো। 1, সংজ্ঞাবাচক পদের ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। কোনো কোনো বচনের ক্ষেত্রে বিধেয় পদটি যদি উদ্দেশ্য পদের সংজ্ঞাবাচক হয় তবে সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। অর্থাৎ এরূপ ক্ষেত্রে আবর্তনের ফলে এ বচন থেকে এ বচনই পাওয়া যায়। উদাহরণ, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ব্র্যাকেটে এ, পাশে আরও দিয়ে আবর্তনীয়। সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ ব্র্যাকেটে এ, আরও দিয়ে আবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হলো মানুষ। এই মানুষ পদটির সংজ্ঞা হলো মানুষ বুদ্ধিমান জীব। সুতরাং দেখা যায় যে বিশেষ বিধেয় পদ তথা
বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব পদটি মানুষ পদের সংজ্ঞা থেকেই নিশ্চিত হয়েছে। এর ফলে মানুষ বলতে আমরা যা বুঝি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতেও আমরা ঠিক একই বিষয় বুঝে থাকি। এক্ষেত্রে তাই এই বচনের সরল আবর্তন করে সিদ্ধান্ত এ প্রতিষ্ঠা করা যায়। 2. বিশিষ্ট নামবাচক পদের ক্ষেত্রে এ বচনে সরল আবর্তন সম্ভব। উদ্দেশ্য এবং বিধেয় পদ দুটি যদি বিশিষ্ট নামবাচক পদ হয় তাহলে সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, অর্থাৎ সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন করে সিদ্ধান্তে এ বচনই লাভ করা যায়। উদাহরণ: অধ্যাপক প্রণব মুখার্জি হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি (এ), পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হন অধ্যাপক প্রণব মুখার্জি (এ), অ্যারো দিয়ে লেখা আবর্তিত। ব্যাখ্যা: এক্ষেত্রে যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ তথা অধ্যাপক প্রণব মুখার্জি একটি বিশিষ্ট নামপদ, আবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিধেয়টিও হলো একটি বিশিষ্ট নামপদ। অর্থাৎ আমরা অধ্যাপক প্রণব মুখার্জি বলতে যা বুঝি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বলতেও ঠিক একই ব্যক্তিকে বুঝে থাকি। এক্ষেত্রে তাই এই বচনের সরল আবর্তন করে সিদ্ধান্তে এই বচনই পাওয়া যায়। 3. পুনরুক্তিমূলক পদের ক্ষেত্রে এই বচনের সরল আবর্তন সম্ভব। এ বচনের বিধেয় পদটি যদি উদ্দেশ্যের পুনরুক্তিমূলক হয় তবে সেক্ষেত্রে আমরা এই বচনের সরল আবর্তন করতে পারি, অর্থাৎ সেরূপ ক্ষেত্রে আমরা এ বচনের আবর্তন করে সিদ্ধান্তে এ বচনই লাভ করে থাকি। উদাহরণ: সকল বিড়াল হয় মার্জার (এ), পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং সকল মার্জার হয় বিড়াল (এ), অ্যারো দিয়ে লেখা আবর্তিত। এক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ এবং বিড়াল পদটির পুনরুক্তি হল বিধেয় পদ তথা মার্জার, অর্থাৎ বিড়াল বলতে আমরা যা বুঝে থাকি, মার্জার বলতেও ঠিক একই প্রাণীকেই বুঝে থাকি। একটি পদ তাই অন্যটির পুনরুক্তিমূলক প্রতিশব্দ। এক্ষেত্রে তাই আমরা এ বচনের সরল আবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে এ বচনই লাভ করে থাকি।